খুব ভয় করছে মা, দেখো ঝড়ে আমাদের ঘরটা কেমন দুলছে। কাঁদিস না মা, আমি আছি তো। টোনা, কিছু একটা করো, কিছুক্ষণ পর তো ঘরটা ভেঙে পড়ে যাবে। এখানে থাকলে তো আমরা ঘরের নিচে চাপা পড়ে মরে যাব। এই ঝড়ে এখন কোথায় যাব, কোথায় আশ্রয় খুঁজবো? চলো টুনি, দেখি আশেপাশে কোনো আশ্রয় পাই কিনা। এই বলেই টোনা তার স্ত্রী সন্তানকে নিয়ে ওই ঝড়ে আশ্রয় খুঁজতে বেরিয়ে পড়ে। আমি যে এই ঠান্ডা সহ্য করতে পারছি না, শীতে আমার খুব কষ্ট হচ্ছে। আমরা কখন আমাদের আশ্রয় খুঁজে পাবো? তোমরা চিন্তা করো না, চলো আমরা আর কিছু দূর এগিয়ে যাই, নিশ্চয়ই আমরা কোনো না কোনো আশ্রয় খুঁজে পাবো। টোনা আর টুনি তাদের সন্তানকে নিয়ে সামনে কিছুটা দূর এগিয়ে যেতেই তাদের কাঁঠালের ছাদওয়ালা গাছের ঘর চোখে পড়ে। ওই তো একটা ঘর দেখা যাচ্ছে, মনে তো হচ্ছে গাছের ঘরে কাঁঠালের ছাদ। চলো টোনা, ওই ঘরে নিশ্চয়ই কোনো পাখি আছে, তার কাছে আমরা আশ্রয় চাই। চলো টুনি, ওই ঘরে যেই পাখি থাকুক না কেন, আমরা তার কাছে আশ্রয় চাইবো। অন্তত বৃষ্টি না থামা পর্যন্ত আমরা ওখানেই থাকবো। এরপর টোনা তার স্ত্রী সন্তানকে নিয়ে ওই ঘরের কাছে যায়। কেউ আছেন? শুনতে পাচ্ছেন? আরে আরে, ঘরের দরজাটাই তো খোলা রয়েছে, মনে হয় এই ঘরে কেউ নেই। মা মা, চলো তাড়াতাড়ি ওই ঘরে গিয়ে আশ্রয় নেই। চলো না, চলো মা, আমার ভীষণ শীত লাগছে। হ্যাঁ, আপাতত তো কোনো উপায় নেই টোনা। এই বলে টোনা টুকি আর টুনিকে নিয়ে ওই কাঁঠালের ছাদওয়ালা গাছের ঘরে ঢুকে পড়ে। আরে, এই ঘরে তো কেউ নেই। এই ঘরটা তো অনেক বেশি সুন্দর আর অনেক বড়, কিন্তু এই ঘরটা কার? মা দেখো, টেবিলের উপর অনেক খাবারও সাজানো আছে। তার মানে আপাতত আমাদের এখানকার খাবারের ব্যবস্থা হয়েই গেল। মনে হয় এটা কোনো পাখির ঘর, সে অন্য জঙ্গলে চলে গেছে। যাই হোক, আপাতত আমরা ঝড় থামা পর্যন্ত এখানে আশ্রয় নেই। এই বলে টুনি ঘরের ভিতরে কিছুটা খড়কুটো নিয়ে আগুন জ্বালিয়ে দেয়, যাতে করে তাদের ঠান্ডা কম লাগে। এদিকে সারাদিন বৃষ্টি হতে থাকে আর সন্ধ্যাবেলা কালো চলে আসে, আর ঘরের দরজা বন্ধ দেখে অবাক হয়ে যায়। আমার ঘরে কে ঢুকেছে? তাড়াতাড়ি দরজা খোলো, এটা আমার ঘর। টুনি, এটা আমার ঘর, তুমি আমার অনুমতি ছাড়া আমার ঘরে কেন প্রবেশ করেছো? তাও আবার তোমার পুরো পরিবার নিয়ে এসেছো। যাও, বেরিয়ে যাও আমার ঘর থেকে। কালু দাদা, দয়া করো, আমাদের দয়া করো। এই ছোট বাচ্চা আর টুনিকে নিয়ে আমি কোথায় যাব বলো তো? আমি তোমাদের কোনো কথাই শুনতে চাই না, এক্ষুনি বেরিয়ে যাও, নইলে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিব বলে দিলাম। কালুর এমন দুর্ব্যবহার দেখে টোনা তার স্ত্রী সন্তানকে নিয়ে বেরিয়ে যায় আর সারা রাত কোনো আশ্রয় না পেয়ে ঝড়ে ভিজতে থাকে। সকাল হতে না হতেই বৃষ্টি থেমে যায়। দেখেছো টুনি, ধনী পাখিরা কত নিষ্ঠুর হয়, সামান্য আশ্রয় পর্যন্ত আমাদের দিল না। আমরা গরিব বলে আমাদের এত লাঞ্ছিত হতে হয়। চলো টুনি, আপাতত আমরা আমাদের ভাঙা ঘরে আশ্রয় নেই। আমি কাজ করে আমাদের ঘরটা মেরামত করে নিব। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এরপর টোনা তাদের ভাঙা ঘরটা কোনো রকম ভাবে মেরামত করে নেয়। টুনি, খুব খিদে পেয়েছে, আমার কিছু খেতে দাও। এই নাও টোনা, এখানে সামান্য কিছু খাবার রয়েছে, এটা খাও এখন। কিন্তু টুনি, কিছুদিন আগেই তো পুরো 1 মাসের খাবার এনেছিলাম, এত খাবার এত তাড়াতাড়ি শেষ হলো কি করে? হ্যাঁ টোনা, সব খাবার শেষ। আজকে তুমি বাজার করে নিয়ে এসো, কারণ খাওয়ার মতো ঘরে কোনো খাবার নেই। টুনি, আমার কাছে বাজার করার মতো তো কোনো কানাকড়িও নেই। আচ্ছা টোনা, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। নাও, এবারে খাবারটুকু খেয়ে নাও তো। রাখো তোমার খাবার, যখনই দেখি অভাব অভাব, এই অভাব দেখতে দেখতে আমি একদম ক্লান্ত টুনি। বাবা, তুমি বলেছিলে এবছর আমি স্কুলে ভর্তি করে দিবে, ভর্তি করাবে তো? গরিবদের পড়াশোনা হয় না রে মা, এখন আমাকে বিরক্ত করো না তো। তোমার খাবার তুমি খাও টুনি, এই গরিবী হাল দেখতে আমার একদম আর ভালো লাগছে না।
এই বলে টোনা রাগ করে ঘর ছেড়ে চলে যায়। যেতে যেতে কালুর ঘরের পাশে অনেকগুলো উচ্ছিষ্ট খাবার টোনার চোখে পড়ে যায়। দেখো দেখো, এই ধনী পাখিদের কাজটা দেখো। আমাদের মতো গরিবরা তো জানেই না যে এই পিৎজা বার্গার টেস্ট কেমন হয়। আর এই কালুর পরিবারকে দেখো, এত দামি দামি খাবার খেয়ে খেয়ে অর্ধেক ফেলে দিয়েছে। কি অপচয় করে এরা। ইস, যদি আমিও কালুর মতো ধনী পাখি হতাম, আমিও কত খুশি থাকতাম। এই ভেবে টোনা উদাস মনে মাঠের কাছে চলে যায়। এই না টুনি, পুরো 1 মাসের চাল ডাল বাজার করে নিয়ে এসেছি। এটা যেন 1 মাসের আগে শেষ না হয়ে যায়। আচ্ছা টোনা, তুমি এখানে বসো, আমি তোমার জন্য শুকনো রুটি বানিয়েছি, এক্ষুনি নিয়ে আসছি। আমাদের মতো গরিবদের মুখে ডাল ভাত আর রুটি ছাড়া কিছুই জুটবে না। ওই কালুকে দেখো, কাজে যাওয়ার পথে ওর ঘরের পাশে দেখলাম কত দামি দামি খাবার ফেলে রেখেছে। যদি আমি কালুর মতো ধনী পাখি হতাম, তবে না আমার এত রাগ হতো না, না আফসোস হতো, আর আমরা অনেক বেশি খুশি হতাম। ইদানিং তোমার মাথায় সারাক্ষণ ধনী হওয়ার চিন্তা, এজন্যই তোমার ভালো জিনিসও ভালো লাগে না। তুমি কেন বোঝো না টোনা, আমাদের কাছে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। হয়েছে টুনি, যদি তুমি ওই কালুর পরিবারকে দেখতে, তবে তুমিও বুঝতে সুখ কাকে বলে। জীবন তো ধনীদের, আমাদের গরিবদের কোনো জীবন নেই। টোনা, তুমি কেউ বোঝাতে পারবে না, দেখবে একদিন তুমিও তোমার এই ভুল ধারণা বুঝতে পারবে। পরের দিন সকালবেলা টোনা যখন কাজে যেতে থাকে, তখন দেখে কালু বনে গরিব পাখি ছানাদের টাকা বিতরণ করছে। আরে বাহ, এই কালু কাকের তো তুলনা হয় না। এত বেশি টাকা ওর যে এমনি এমনি বাচ্চাদের টাকা বিতরণ করছে। ওর গলায় দেখো কত মোটা সোনার চেন। আরে, যদিও আমার জীবন এমন হতো। টোনা ছোটবেলা থেকেই ধনী পাখিদের দেখে দেখে আফসোস করত। কাকলি, কাকলি, দেখো তোমার জন্য আমি এই সোনার হার বানিয়ে নিয়ে এসেছি। দেখো এই হারটা কত সুন্দর। সোনার হার? তুমি আমার জন্য এই সামান্য সোনার হার নিয়ে এসেছো? আমার ভাইয়ের বউয়ের জন্য তো হীরের হার বানিয়ে দিয়েছি, তুমিও আমার জন্য হীরের হার বানিয়ে আনো। আচ্ছা কাকুলি, কিছুদিন পর আমি তোমার জন্য হীরের হার বানিয়ে নিয়ে আসবো। এখন তুমি এটা রেখে দাও। কাকুলি, আমার জন্য খাবার রান্না করেছো? আমার যে খুব খিদে পেয়েছে। তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, আমি তোমার জন্য খাবার রান্না করব? তুমি বাইরে থেকে খাবার অর্ডার করে খাও। আমি এই বাইরের খাবার খেতে চাই না। প্রতিদিনই বাইরের খাবার খেতে খেতে আমি ক্লান্ত হয়ে গেছি। কতদিন হলো ঘরের বানানো ডাল সবজি খাই না। তুমি তো শখ করেও একদিন রান্না করো না। তখনই ভালো ছিল, যখন আমরা গরিব ছিলাম। প্রতিদিন অন্তত তুমি আমাদের যত্ন করে রেঁধে খাওয়াতে। এই ধনী হয়ে জীবনে অনেক কিছুই হারিয়ে ফেলেছি। কাকুলি আর কালুর এসব কথা টোনা আড়াল থেকে শুনছিল। টোনা এসব শুনে কালু আর কাকুলির কাছে চলে আসে। আরে কালু দাদা, এত বড়লোক হয়েও তোমার এত আফসোস? কিন্তু আমার তো মনে হয় সুখের জীবন তো তোমরাই কাটাচ্ছো। আমাদের মতো গরিব পাখিদের কাছে তো থাকার মতো ঘরই নেই। না টোনা, তোমার এটা ভুল ধারণা। অর্থ, বাড়ি গাড়ি জীবনের আসল সুখ নয়। এগুলো তো জীবনের অংশ মাত্র। না আছে তোমাদের কোনো কথার ভয়, না আছে কোনো জিনিসের। আমরা তো আমাদের এই ঘর ফেলে রেখে কোথাও যেতেও পারি না। আর দেখো, তোমাদের ঘরের আশেপাশেও কখনো চোর আসে না। তোমরা তো স্ত্রী সন্তান নিয়ে সুখেই থাকো। আমরা তো কেউ কারো কথা বলারও সময় পাই না। আমার স্ত্রী তো রান্না করাই ভুলে গেছে। করো করো, আমার নামে যতই বদনাম করো না কেন, আর তুমি যতই ধনী হও না কেন, আমি কোনোদিনও তোমার উপর সন্তুষ্ট হব না। কি, এত কিছু থাকার পরেও এমন কথা? আমি তো ভেবেছিলাম তোমার জীবনে শুধু সুখ আর সুখই। সুখে তো তোমরা আছো, গরিব পাখিরা। সব সময় তোমরা তোমাদের পরিবারের পাশেই থাকো। আমার তো এটা আফসোস হয় যে যদি আমিও তোমাদের মতো গরিব হতে পারতাম, তাহলে আমার এত চিন্তা থাকতো না। এইসব কথা টোনা শুনে অবাক হয়ে যায়। এরপর টোনা সেখান থেকে চলে যায়। যেতে যেতে টোনা দেখে সুখী বান্টি আর তাদের মেয়ে পারুল বসে বসে ফুচকা খাচ্ছে। সুখীর পরিবার তো অনেক গরিব ছিল, আর তারপরেও তাদের অনেক খুশি দেখাচ্ছিল। মা, এই ফুচকা খেতে
বিয়ে করার পর আমার জীবন সুখে ভরে গেছে। হ্যাঁ সুখী, তোমার মতো স্ত্রী পেয়ে আমিও গর্বিত। আরে আমি তো ঘরের দরজা খোলা রেখেই চলে এসেছি। আরে বান্টি, আমাদের ঘরে এমন কি আর আছে যে চোর নিয়ে যাবে? ঘরের মধ্যে তো দুটো গোল বিছানাই আছে, সেটার আবার কি চিন্তা বলো? আমার আর কিসের চিন্তা সুখী, তোমরাই তো আমার সব। সুখী বান্টির এমন সুখের মুহূর্ত টোনা দূর থেকে সব দেখছিল। বান্টি দাদা এত গরিব হয়েও পরিবার নিয়ে কত সুখে আছে, এরা কত সুখী, আর ওইদিকে আমি ধনী হওয়ার স্বপ্ন দেখছিলাম। টোনা এসব ভেবে ভেবে সুখী আর বান্টির কাছে যায়। বান্টি দাদা, তোমরা এত গরিব হয়েও কি করে এত সুখে থাকো? শোনো টোনা, এইসব ধনী গরিব বলে কিছুই হয় না। আমাদের সাথে যা আছে তা নিয়েই আমাদের হাসি খুশি থাকা উচিত। আর এমনিতেও সব সময় আমাদের যে যারা নিচু তাদের দেখতে হবে। যদি আমরা ধনীদের দেখি তবে সব সময় হতাশ থাকতে হবে। এই জন্য আমাদের যা আছে আমরা তাই নিয়ে অনেক খুশি আছি। বান্টির এমন কথা শুনে টোনা নিজের ভুল বুঝতে পারে আর খুব লজ্জা পেয়ে তার পরিবারের কাছে চলে যায়। টুনি, তুমি একদম ঠিক বলেছিলে, ধনী গরিব বলতে কিচ্ছু হয় না। আমাদের যা আছে তাতেই খুশি থাকা উচিত। আজ আমি ধনী পাখিকেও দেখেছি আর গরিব পাখিকেও দেখেছি। আমি বুঝতে পেরেছি আমি কত বড় ভুল বুঝেছিলাম। টোনার এমন কথা শুনে টুনি খুশি হয়। এরপর থেকে টোনা তার পরিবারের সাথে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। ওইদিকে কালুর অনেক ধন সম্পদ থাকার ফলে সংসারে কোনো সুখ শান্তি ছিল না। এক বনে টোনাটুনি নামে এক দম্পতি ছিল। টোনা শহরে একটা কোম্পানিতে চাকরি করত, আর সেই আয় দিয়েই টোনা তার সংসার চালাতো। এভাবেই টোনাটুনি সুখে তাদের সংসার করছিল। এরপর টোনাটুনির সংসারে লাল রঙের ছানা টিংটি আর নীল রঙের ছানা টুকির জন্ম হয়। তারপর এই নে মা, তোদের জন্য আমি মজা করে ভাত মেখেছি। আয় আয় খেয়ে নে। কে খাবে কে খাবে? আমার মাখানো ভাতটা কে খাবে শুনি? টুনি যখন ভাতের প্লেট হাতে নিয়ে টিংটিং আর টুকিকে এভাবে বলতে থাকে, তখন টিংটিং বলে ওঠে, আমাকে খাইয়ে দাও না মা, আমাকে খাইয়ে দাও। ওই টুকিকে একটুও ভাত দিবে না, সব ভাত আমাকে খাইয়ে দিবে। তুমি তো আমাকে ওই টুকির থেকে বেশি ভালোবাসো, তাই না মা? দাও দাও, তাড়াতাড়ি আমাকে খাইয়ে দাও। ইস, কেন রে কেন? মা তোকে কেন আগে খাইয়ে দিবে? হ্যাঁ, মা আমাকে বেশি ভালোবাসে, মা আগে আমাকে খাইয়ে দিবে। যা, এখান থেকে তুই চলে যা। দাও তো মা, আমাকে আগে খাইয়ে দাও। এই যে দেখো, এই যে আমি হা করেছি, দিচ্ছ না কেন মা? ভাত খাইয়ে দাও। এই যে তোদের আবার শুরু হয়ে গেল। কেন তোরা দুই বোনে ভাবে ঝগড়া করিস বলতো? সব সময় দুজন দুজনের পিছনে লেগেই আছিস। আর শোন, আমি কারো একার মা নই, আমি তোদের দুজনেরই মা, বুঝতে পেরেছিস? আর আমি তোদের দুজনকেই সমানভাবে ভালোবাসি। আমি আর তোদের খাইয়ে দিব না, দুজনকে দুই প্লেটে ভাত দিব, একা একাই খাবি। এ কথা বলে টুনি টিংটিং আর টুকিকে আলাদা দুই প্লেটে ভাত বেড়ে দেয়, আর টুকি আর টিংটিং সেই ভাত খেতে থাকে। এভাবেই প্রতিদিন কোনো না কোনো কারণে টিংটিং আর টুকির ঝগড়া হতে থাকে। একদিন টুকি বাড়ির আঙিনায় বসে একটা পুতুল নিয়ে খেলা করছিল, আর তা দেখে টিংটিং মনে মনে বলে, কত সুন্দর এই পুতুলটা নিয়ে টুকি খেলছে। না, কিছুতেই আমি ওই পুতুল দিয়ে টুকিকে খেলতে দিব না। যাই, পুতুলটা টুকির কাছ থেকে কেড়ে নিয়ে আসি। এ কথা বলে টিংটিং টুকির কাছে যায় আর টুকিকে বলে, এই, তুই এই সুন্দর পুতুলটা হাতিয়েছিস কেন? এই পুতুল তো বাবা শহর থেকে এনেছিল, এই কথাটা কি তুই জানিস না নাকি? দে দে, আমাকে ওই পুতুলটা দিয়ে দে বলছি। মিথ্যে কথা, বাবা এই পুতুলটা আমার জন্য এনেছে, তোকে কখনোই দিব না আমি এই পুতুলটা। যা এখান থেকে, আমাকে পুতুল খেলতে দে, ডিস্টার্ব করিস না, যা বলছি। কি, তুই আমাকে পুতুল না দিয়ে উল্টো ভাগিয়ে দিচ্ছিস? দেখি তুই কিভাবে একাই পুতুল দিয়ে খেলিস, আমিও দেখি। এ কথা বলে টিংটিং আর টুকি দুজনে মিলে পুতুলের দুদিকে ধরে টানাটানি করে, আর পুতুলের দুখণ্ড ছিঁড়ে দুই বোনের হাতে চলে আসে। এতে টিংটিং রেগে গিয়ে টুকিকে মারতে থাকে আর বলতে থাকে, তোকে কে বলেছিল পুতুল ধরে টানতে? দেখ কেমন আমার পুতুলটা ছিঁড়ে গেল।
আমার পুতুল নিয়ে খেলে আমার পুতুলি ছিঁড়ে ফেললি। মার, কেন ছিঁড়লি? নিজেই পুতুলটা টেনে ছিঁড়ে ফেলে আবার আমাকেই মারছিস। আমার ব্যথা লাগছে না? থাম থাম, আমিও তোকে মারবো। এ কথা বলে টুকি ও টিংটিকে মারতে থাকে। আর এভাবে দুই বোনের মাঝে মারামারি লেগে যায়। আর টুকি আর টিংটিকে মারামারি করতে দেখে সেখানে তাদের মা টুনি ছুটে আসে। আর টুনি বলে, থাম তোরা, থাম বলছি। এই টিংটিং, ছাড়। টুকি, ছাড় বলছি। তোরা কি শুরু করেছিস বল তো? লেখাপড়ার তো নাম নেই, সারাদিন শুধু মারামারি, তাই না? যা, ঘরে গিয়ে পড়তে বস। এক্ষুনি যা বলছি। আজ তোদের বাবা আসুক আগে। তোদের নামে যদি আমি বিচার না দিয়েছি না, যা বলছি, ঘরে যা। টুনির এমন ধমক শুনে টিংটিং আর টুকি মারামারি থামিয়ে দেয়। আর তারা তাদের ঘরে চলে যায়। এভাবেই সেই দিনটি কেটে যায়। এরপর বনের মধ্যে রাত নেমে আসে। আর টুনি তার দুই মেয়ে টিংটিং আর টুকিকে ঘুম পাড়ানোর জন্য বিছানায় নিয়ে আসে। আর তখন টুকি চেঁচিয়ে বলে, না না, আমি ওই শয়তান টিংটিং এর সাথে এক বিছানায় কিছুতেই থাকবো না। ও আমাকে সকালে খুব মেরেছে, খুব মেরেছে। শয়তান পাজি একটা। তোর সাথে কে থাকবে? হ্যাঁ, আমি থাকবো না তোর সাথে। তোর সাথে থাকতে আমার বই গেছে। থাকবি না তো চলে যা। কে ঘুমাতে বলেছে আমার সাথে? যা যা, বিছানা থেকে নেমে যা। আসো তো মা, আমাকে ঘুম পাড়িয়ে দাও। থাক তুই একাই, শান্তি করে থাক। মা, ওই পাজি টিংটিং তো তোমার মেয়ে, আমি তো তোমার কেউ নই। আমি আজ বাইরেই ঘুমাবো। এ কথা বলে টুকি বিছানা থেকে নেমে বাইরে বারান্দায় গিয়ে বসে থাকে। আর টুনি টুকির এমন কাণ্ড দেখে টুকির কাছে যায়। না, এবার তোদের দুজনের কিছু একটা ব্যবস্থা করতেই হবে। এইভাবে তো আর চলতে দেওয়া যায় না। টুকি, আয় মা, এভাবে রাগ করে বাইরে বসে থাকতে নেই মা। রাতের বেলা ভূত আসবে। আয় আয়, ঘরে আয়। এভাবে টুনি টুকির রাগ ভাঙিয়ে ঘরে নিয়ে যায়। আর এভাবেই সেই রাত্রি কেটে যায়। পরের দিন সকালবেলা টুনি তার দুই মেয়ের ঝামেলার সমাধান চাইতে বনের এক বিজ্ঞ পাখি ঈগলের কাছে যায়। পণ্ডিত মশাই, আপনি আমাকে একটা সমস্যার সমাধান দিন। আমি আমার এই দুই মেয়েকে নিয়ে আর কিছুতেই পেরে উঠছি না। এদের মধ্যে মিল ভালোবাসা কি করে ফেরাবো বলুন তো? তারপর টুনি তার দুই মেয়ের কথা বিজ্ঞ ঈগলকে খুলে বলে। আর সব শুনে বিজ্ঞ ঈগল বলে, সব তো শুনলাম আমি। শোন টুনি, তোকে আমি একটা বুদ্ধি দেই। তোর দুই কন্যার জন্য দুটো ঘর বানিয়ে দিয়ে ওদেরকে আলাদা করে দে। দেখবি কিছুদিন পর এমনি সব ঠিক হয়ে গেছে। যদি তুই এটা করতে পারিস তবেই তোর কন্যার মাঝে মিল হবে। ঈগলের কথা শুনে টুনি বাড়ি চলে যায়। আর তার দুই মেয়ের জন্য দুটো আলাদা ঘর দুই দিকে বানিয়ে দেয়। তারপর তাদের দুই বোনের জিনিসপত্র দুই ঘরে দিয়ে দেয়। আলাদা দুই ঘর পেয়ে টিংটিং আর টুকি ভীষণ খুশি ছিল। ইয়ে, আমার জন্য আলাদা ঘর। আজ থেকে তাহলে ওই পাজি টিংটিং এর মুখটা আমাকে দেখতে হবে না। খুব মজা। আমি আজ থেকে তোর মুখ দেখবো না। যা, নিজের ঘরে চলে যা। এ কথা বলে টিংটিং আর টুকি তারা তাদের জন্য বানানো আলাদা আলাদা ঘরে চলে যায়। এরপর কিছুদিন আলাদা ঘরে টিংটিং আর টুকির আনন্দে দিন কেটে যায়। কিন্তু আস্তে আস্তে টিংটিং আর টুকি দুজন দুজনকে মনে পড়তে থাকে। না, এই ঘরে আমার একদম ভালো লাগছে না। টুকির সাথে থাকাটাই ভালো ছিল। দুজনে মিলে কত সুন্দর খাবার কাড়াকাড়ি করে খেতাম, বিছানা ভাগাভাগি করে থাকতাম। আর এখন তো কারোর সাথে কথাই বলতে পারছি না। তোর ভাল লাগে না। এদিকে টুকি তার ঘরে বলতে থাকে, আচ্ছা, টিংটিং এখন কি করছে? আগে তো আমার সাথে ঝগড়া না করে থাকতেই পারতো না। কিন্তু আমার তো টিংটিংকে ছাড়া এক মুহূর্ত কাটাতে ইচ্ছে করছে না। টিংটিংকে খুব দেখতে ইচ্ছে করছে। একা একা আমার ঘুমও আসছে না। এভাবেই টিংটিং আর টুকি একে অপরকে না দেখে চরম হতাশায় দিন কাটাতে থাকে। টিংটিং একা একা তার ঘরে খাবার খেতে খেতে বলে, এখন খাবারে কেউ ভাগ বসায় না। টুকি, কেমন আছিস বোন? তোকে যে আমার বড্ড দেখতে ইচ্ছে করছে। আমি আর কোনোদিন তোর সাথে ঝগড়া করব না। এদিকে টুকি তার ঘরে বলতে থাকে,
নিজের আলাদা ঘর পেয়েছি বলে লাফাতে লাফাতে থাকতে এসেছি, কিন্তু এখন তো আর ভালো লাগছে না। আমি এক্ষুনি বাড়ি চলে যাব। দরকার নেই আমার আলাদা ঘরের। এ কথা বলে টুকি টুনির কাছে ফিরে আসে, আর অন্যদিকে টিংটিংও তার ঘর ছেড়ে টুনির কাছে চলে আসে। আর তাদের দুজনকে দেখে টুনি বলে, কি রে, তোদের ঘর ছেড়ে তোরা চলে এলি যে? কি হয়েছে বল, কোনো সমস্যা হয়েছে কি? ও মা, আমার আলাদা ঘরের দরকার নেই মা। আমি বোন টুকির সাথেই থাকতে চাই। আমি আর ঝগড়া করব না। আমি বুঝতে পেরেছি বোন টুকিকে আমি অনেক ভালোবাসি। ওকে ছাড়া আমার ভালো লাগে না মা। মা, আমিও আমার আলাদা ঘরে থাকবো না। টিং টিং দিদিকে ছাড়া যে আমার একদম ভালো লাগে না। আমার টিং টিং দিদিকে খুব মনে পড়ে। আমার একটা দিনও ভালো কাটেনি মা টিং টিং দিদিকে ছাড়া। টুনি তার মেয়ে টুকি আর টিংটিং এর কথা শুনে হাসতে হাসতে বলে, বুঝতে পেরেছি, আর আমি এই জন্যই তো তোদের দুই ঘরে থাকতে দিয়েছিলাম। তোরা যে তোদের ভুল বুঝতে পেরেছিস, এতেই অনেক খুশি আমি। এরপর থেকে টিংটিং আর টুকি কখনোই ঝগড়া করে না, মিলেমিশেই থাকতে শুরু করে। আর এটাই একমাত্র সম্ভব হয়েছে তাদের দুই বোনের আলাদা ঘরের জন্য। এরপর টুনি টোনা আর তাদের দুই মেয়েকে নিয়ে অনেক সুখে দিন কাটাতে থাকে। পিরোজপুর বনে বাবা মা মরা এক কালো মেয়ে বসবাস করত। তার নাম ছিল টুকি। টুকি বিউটি পায়রার বাড়িতে ঝিয়ের কাজ করে, আর বিউটির বাড়িতেই একটা ভাঙা ঘরে থাকতো। বিউটির মেয়ের সাথে টুকির ছিল খুবই ভাব। বিউটির মেয়ে পারুলের সাথে টুকি একই স্কুলে পড়তো। টুকি পড়াশোনায় অনেক ভালো ছিল, কিন্তু পারুল একটুও পড়ায় পারতো না। একদিন স্কুলে, এই পারুল, এই তুই এই কালো পেতনির সাথে এত ঘোরাঘুরি করিস কেন বলতো? তুই এত সুন্দর, তবুও তুই কেন ওই কালোর সাথে ঘুরিস? হ্যাঁ, আমার তো এই কালোকে দেখে বমি আসছে রে। কি বলছিস কি শালু? টুকিও তো আমাদের মতোই পাখি, আর ও তো আমাদের স্কুলেই পড়ে। সেই অনুসারে তো টুকি আমাদের বন্ধু হয়, তাই না? আর বন্ধুদের সাথে ভালো আচরণ করতে হয়, সেটা তুই জানিস না? আরো কালো হলে কি হবে? হ্যাঁ, ও তো পড়াশোনায় অনেক ভালো। প্রতি বছরই তো টুকির এক রোল হয়। ও, এবার তাহলে বুঝেছি তোর মতো মাকাল ফল কেন এই কালো পেতনির সাথে ভাব করে। শোন পারুল, জুতা যতই দামি হোক না কেন, ওর স্থান কিন্তু পায়েই হয়, বুঝেছিস? আর কালো পেতনি যতই ভালো রেজাল্ট করুক না কেন, ওর স্থান তো মাটিতেই হবে। দিদি, তুমি আমার হয়ে আর তর্ক করো না। চলো বাড়িতে চলো, মাসি মনে হয় তোমার জন্য অপেক্ষা করছে। এই বলে ওরা বাড়িতে চলে যায়। এভাবেই দিন চলতে থাকে। অবশেষে টুকিদের স্কুলের রেজাল্ট বের হয়, আর প্রতিবারের মতো টুকি এবারেও এক রোল করে। টুকি কালো জন্য বিউটি পায়রাও টুকিকে অনেক অত্যাচার করে, অনেক অপমান করে। টুকি তার রেজাল্টের কথা বিউটি পায়রাকে বলে, মাসিমা মাসিমা, আমি না আবারও এক রোল করেছি। আমার খুবই আনন্দ লাগছে। এক রোল করেছিস জন্য কি আমি সারা বন ঢোল পিটিয়ে বলে বেড়াবো নাকি? হ্যাঁ, কালো অপয়া কোথাকার, তুই এখানে হাসি খুশিতে দিন কাটাচ্ছিস, আর ওদিকে বনে তোর জন্য আমার মান সম্মান সব ধুলোয় মিশে যাচ্ছে। কেন মাসিমা, আমি কি করেছি? শুধু কালো জন্য তুমিও আমাকে বকো, আর স্কুলের সবাই আমাকে অপমান করে। শুধু পারুলই একজন যে আমাকে অপমান করে না। আজকে পারুলের জন্য তো তুই এত ভালো রেজাল্ট করতে পারছিস। আরে মুখপুরি, আমি আজকে জানতে পেরেছি কেন আমার মেয়েটা বারবার ফেল করে। তোর মতো কালো অলক্ষীর সাথে ঘুরতে ঘুরতে আমার মেয়ের কপালটাই খারাপ হয়ে গিয়েছে। তবে শোন রে মুখপুরি, অলক্ষী কোথাকার, আমি যদি আর কোনোদিন তোকে আমার মেয়ের সাথে ঘুরতে দেখি, তাহলে সেদিন তোর একদিন কি আমার একদিন, এই বলে দিলাম। মা, তুমি টুকিকে ভুল বুঝছো মা। টুকি যদি অলক্ষী হতো তাহলে কি আর টুকি এক রোল করতে পারতো? তুমি বলো। আর তুমি রোজ রোজ ওকে কালো বলে এত অপমান কেন করো মা? ও যদি তোমার মেয়ে হতো
তাহলে কি তুমি ওকে এসে বলতে পারতে? বিউটি পাড়া পারুলের মুখে এমন কথা শুনে অনেক রেগে যায়। এই শিখিয়েছে তোকে ওই কালো পেতনিটা, তাই না? তোর লজ্জা করে না প্রতিবার এমন ফেল করতে? কোথায় তুই এই কালো মেয়েটাকে অপমান করবি, তা না করে উল্টো তুই আমাকে ধমকাচ্ছিস। এই মেয়েটার সাথে মিশতে মিশতে তুই বেড়ে গিয়েছিস দেখছি। যা গিয়ে এক্ষুনি পড়তে বস। এই বলে বিউটি পায়রা পারুলকে ঘরে পাঠিয়ে দেয় আর টুকিকে রান্না করতে পাঠায়। বেশ কিছুক্ষণ পর টুকি বিউটি পায়রার চোখ আড়াল করে পারুলের সাথে দেখা করতে আসে। পারুল তখনও কান্না করছিল। ও এই ব্যাপার তাহলে। পারুল দিদি, তুমি এখনো কান্না করছো কেন? এবার তো কান্না থামাও। তুমি সামান্য একটু কথার জন্য কান্না করছো, আর আমাকে যে স্কুলে বাড়িতে সবাই কথা শোনায়, কই আমি তো কান্না করি না। আমি আজ ভালো করে পড়াশোনা পারি না জন্যে সবাই আমাকে মাকাল ফল বলে। তুই বল এখন আমি কি করব? ও এই ব্যাপার তাহলে। তুমি চিন্তা করো না, এবারের পরীক্ষার খাতায় তুমি আমার নাম লিখবে আর আমি তোমার নাম লিখবো। তাহলে আমার রেজাল্টটা তোমার হবে আর তোমার রেজাল্টটা আমার হবে। তাহলে তোমাকে আর কেউ অপমান করবে না। কি বলছিস টুকি? তখন তো সবাই তোকে কালো ছাত্রী বলে আরো বেশি অপমান করবে। করো, আমার অপমান আর অত্যাচার সহ্য করার ক্ষমতা আছে দিদি। এরপর থেকে টুকির কথা মতো পারুলের পরীক্ষার খাতায় টুকির নাম লেখে আর টুকি তার পরীক্ষার খাতায় পারুলের নাম লিখে। এভাবেই টুকির রেজাল্ট পারুলের হয় আর পারুলের রেজাল্ট টুকির হয়ে যায়। এভাবেই আরো বেশ কিছুদিন কেটে যায়। একদিন টুকি চা নিয়ে বিউটি পায়রার কাছে যায় আর চায়ের কাপটা বিউটিকে দেয়। বিউটি চাটা একবার মুখে দিয়েই বলে, ওয়াক থু, কি চা বানিয়েছিস রে? ছি ছি ছি, চাটা খেতে একদম তোর কালো চেহারার মতো হয়েছে। মন কোথায় থাকে তোর শুনি? যা ভালো করে আরেক কাপ চা বানিয়ে নিয়ে আয় বলছি। মাসিমা, আমি আর চা বানাতে পারবো না, কোনো কাজও করব না। আমি পড়তে যাব, আমার কালকে পরীক্ষা আছে। তোর কালকে পরীক্ষা আছে তো আমি কি করব? শোন, তুই তো কালো, আর পরীক্ষায় ভালো রেজাল্ট করে তুই কি করবি? হ্যাঁ, চাকরি করবি নাকি? আমার মেয়েকে দেখে তো কিছু শিখতে পারিস। আমার মেয়ে পারুল সারা দিন পড়াশোনা না করেও কেমন ভালো রেজাল্ট করে দেখেছিস? যা বলছি, কালো অলক্ষীর আবার লেখাপড়া। তোর এই মুখটাই আমার দেখতে ইচ্ছে করে না। বিউটির কথা শুনে টুকি মনে মনে বলে, যদি আমি না পড়ি তাহলে তো পারুল দিদি কাল পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না। কি রে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস শুনি? বললাম না তোর মুখটা আমার দেখতে ইচ্ছে করে না। যা নদীতে গিয়ে ডুবে মর, কালো কোথাকার। বিউটির এমন কথা শুনে টুকির অনেক খারাপ লাগে আর টুকি ওখান থেকে কান্না করতে করতে নদীর পাড়ে যায় আর বলতে থাকে, আমার এই কালো মুখটা তোমাদের কাউকে আর দেখতে হবে না। পারুল দিদি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি আর এই জীবনে তোমাকে সাহায্য করতে পারবো না, তবে আমি আত্মা হয়ে এসে তোমাকে সাহায্য করব। তখন আর কেউ আমাকে বাধা দিতে পারবে না। বাবা মা, আমি আসছি। বাবা মা, আমি আসছি। এই বলে টুকি নদীতে ঝাঁপ দেয় আর নদীতে পড়ে টুকি মারা যায়। এভাবেই কয়েকদিন কেটে যায়। পারুল আর একবারও পরীক্ষায় ভালো রেজাল্ট করে না। এরপর একদিন পারুল একা একাই স্কুল থেকে বাড়ির দিকে যাচ্ছিল। এমন সময় শালু আর কনক মিলে পারুলকে অনেক অপমান করতে থাকে। কি রে কালো টুকির চামচা, তুই আজ একা কেন? তোর এই কালো বন্ধুটা কোথায় রে? কি ব্যাপার মাকাল ফল, কোনো কথা বলছিস না কেন? তোরা আমার সাথে এভাবে কেন কথা বলছিস? আর আমি সুন্দর জন্য কি তোদের হিংসে হয় নাকি রে? কি বলছিস? আমাদের হিংসে হবে কেন? হ্যাঁ, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। এই কনক, এই মার একে বার, আজ কি ইচ্ছে মতো মারবো আমরা। যেই না শালু আর কনক পারুলকে মারতে যাবে, ঠিক তখনই ওখানে কালো ছাত্রী টুকির আত্মা আসে আর বলতে থাকে, এই তোরা আমার বন্ধুকে মারছিস কেন রে? কি করেছে আমার বন্ধু তোদের? এই এই, আগে তুই বল, কে
রে তুই? হ্যাঁ, এমন ভূতের সাজে সেজেছিস কেন এখানে? আমাদেরকে ভয় দেখাতে নিশ্চয়। আমি ভূতের সাজ সেজে আসিনি, আমি হলাম কালো চাঁদের আত্মা। আমি টুকি। তোরা আমার বন্ধুকে ছেড়ে দে বলছি। কি কি বললি তুই? আত্মা? ওরে বাবা রে, আত্মা এসেছে রে কনক। টুকি, তুই আত্মা হলি কি করে? আমার কথা কি তুই একবারও ভাবলি না? এমন সময় সেখানে বিউটিও চলে আসে আর টুকিকে আত্মা রূপে দেখতে পায়। এরপর টুকি পারুলকে তার আত্মহত্যার কথা খুলে বলে। শুধুমাত্র কালোর জন্য আমাকে সবাই অপমান করত। আমি তো দেখতে তোদের মতোই পাখি, শুধু একটু কালো বলে আমাকে তোরা কত অপমান করেছিলি। কিন্তু আমি সেই দিনের অপমান সহ্য করতে পারিনি, তাই আমি এমন করেছি। মা, তুমি এত নিকৃষ্ট জানো? টুকি আমাকে কত সাহায্য করতো। টুকি নিজের পরীক্ষার খাতায় আমার নাম লিখে দিত, আর ওর রেজাল্ট আমার হয়ে যেত। টুকি নিজের কথা না ভেবে আমার কথা ভেবেছে, আর তুমি কি না? ছি মা, ছি। টুকি মা, তুই আমাকে ক্ষমা করে দে রে মা। আমি তোকে কত অত্যাচার করেছি, আমার ভুল হয়ে গেছে। আমি যে এসব কিছুই জানতাম না রে মা, ক্ষমা কর আমায়। টুকি, এখন আমাকে কে সাহায্য করবে রে? আমি যে অসহায় হয়ে পড়লাম। আমি আত্মা হয়েও তোমাকে সাহায্য করব দিদি। তুমি আর কান্না করো না, তোমাকে কেউ অপমান করতে পারবে না। তবে দিদি, তুমি এবার একটু ভালো করে পড়াশোনা করো। আমার জন্য তুই আত্মা হলি, আমি এবার থেকে অনেক ভালো করে পড়াশোনা করব রে। এরপর থেকে পারুল অনেক ভালো করে পড়াশোনা করে আর টুকির সাহায্য ছাড়াই অনেক ভালো রেজাল্ট করে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।